এটাই কি লিটন দাসের ক্যারিয়ারের সেরা সেঞ্চুরি? এই প্রশ্নটা আমি ছুড়ে দিয়েছিলাম এবং সেটার উত্তরে বেশিরভাগই মনে করছেন যে ইয়েস, তর্কাতীতভাবে এটাই লিটন দাসের ক্যারিয়ারের সেরা টেস্ট সেঞ্চুরি। সেটা কেন এবং এটা আসলে এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা যাব, তার আগে বাংলাদেশ কি সাম্প্রতিক সময়ে তাদের সেরা টেস্ট ক্রিকেটটা খেলছে? পাকিস্তান সিরিজে আমার মনে হয় বাংলাদেশ তাদের বেস্ট টেস্ট ক্রিকেটটাই দিচ্ছে। আমরা যদি একেবারে প্রথম দিন থেকে দেখি, রাওয়ালপিন্ডিতে যেন প্রথম টেস্টে অনেকটা মুলতানের স্মৃতি ফিরে আসছিল। মুলতানে হয়নি 2003-এ, কিন্তু আমরা রাওয়ালপিন্ডিতে 2024-এ এসে পেরেছি। কিন্তু আরো ইম্পর্টেন্ট ছিল সেটার কন্টিনিউটি ধরে রাখা, এবং বাংলাদেশ সেটা এই টেস্টে কি দারুণ ভাবে না করলো। শুরুর ওই দুঃস্বপ্ন, এই ভয়াবহ দুঃস্বপ্ন, 26 রানে 6 উইকেট, এরপরে কে আশা করতে পেরেছিলেন যে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে প্রথম ইনিংসের রানের ব্যবধানটাকে 12 রানের মধ্যে নিয়ে আসবে? এবং এই থার্ড দিন শেষে চতুর্থ এবং পঞ্চম দিনে এখন টেস্টের 3টা পথই খোলা: পাকিস্তানের জয়, বাংলাদেশের জয়, অথবা ম্যাচ ড্র। টেস্ট ক্রিকেট অ্যাট ইটস বেস্ট, এবং বাংলাদেশ তাদের বেস্ট ক্রিকেটটা খেলছে নিঃসন্দেহে। এবং আমি যদি শুধুমাত্র রাওয়ালপিন্ডির এই সেকেন্ড টেস্টের প্রথম দিনটা তো বৃষ্টিতে ভেসে গেল, সো আদতে অফিসিয়াল প্রথম দিন হলো হচ্ছে দ্বিতীয় দিন থেকে, এবং সেদিন বাংলাদেশ যেভাবে দারুণভাবে বল করেছে, মেহেদী হাসান মিরাজের 5 উইকেটের কথা না বললেন, এবং তাসকিনের ফিরে এসে অসাধারণ, এবং নাহিদ রানা জিউ বিউটি। মানে নাহিদ রানার উপর যে ধরনের আস্থা টিম ম্যানেজমেন্ট রেখেছে, যে ধরনের ইনভেস্টমেন্ট করা হয়েছে, এবং তিনি যে সেটা প্রতিদান এইভাবে দেবেন, এবং সেটা আসলে খুব দারুণ ব্যাপার। কারণ আমরা এর আগে সাম্প্রতিক সময় ক্রিকেটার অনেকের উপরই এরকম ইনভেস্ট করে যাওয়া হয়েছে, আস্থা রাখা হয়েছে, ট্যালেন্ট বলে দীর্ঘদিন দলের সাথে রাখা হয়েছে, কিন্তু এত কুইক রেজাল্ট কিন্তু আসেনি, যেটা নাহিদ রানার কাছ থেকে আমরা এখন পাচ্ছি। পেস যে একটা বড় ফ্যাক্টর, এবং বাংলাদেশকে যে টেস্ট জিততে হলে বহুবার এই কথা বলেছেন বাংলাদেশের অনেক ক্রিকেটার, কোচরা, যে 20 উইকেট নিতে পারতে হবে প্রতিপক্ষের। বাংলাদেশের এখন সেই সক্ষমতা হয়েছে, এবং সেই কারণে আমি বলবো যে টেস্ট জিতেছে এবং আরেকটি জেতার সম্ভাবনা তৈরি করেছে। সো বাংলাদেশের বোলিং নিয়ে আসলে না, আজকে বরং ব্যাটিং নিয়ে একটু কথা বলা যাক, এবং অবশ্যই লিটন কুমার দাসকে নিয়ে। 26 রানে 6 উইকেট যখন পড়ে যায় একটা দলের, এবং সেখান থেকে ঠিক এভাবেও যে ফিরে আসা যায়, ফিরে আসার গল্প লেখা যায়, সেটা আসলে একটা দারুণ মোটিভেশন আমার মনে হয়। এটা সব সেক্টরের সবার জন্যই, বাট পার্টিকুলারলি লিটন কুমার দাস এবং মেহেদী হাসান মিরাজের ইনিংসটা যদি দেখেন, লিটন কুমার দাস শুরুতে একেবারেই অচেনা রূপে ছিলেন, খোলসে বন্ধু। অন্যদিকে মেহেদী হাসান মিরাজ অনেক বেশি এগ্রেসিভ খেলছিলেন, অনেক বেশি শর্টস খেলছিলেন। লিটন কুমার দাস একেবারেই খোলসে বন্দি রেখেছিলেন নিজেকে। লাঞ্চের পর আস্তে আস্তে দুজন, লিটন এবং মিরাজ, সমান তালে এগোতে থাকেন, অর্থাৎ লিটন মিরাজকে ধরে ফেলেন, এবং আমার মনে হয় মিরাজ প্লেড হিজ পার্ট, এবং লিটন শেষ দিকে সে যেভাবে নিজের সেঞ্চুরি আদায় করলেন, এবং টেল এন্ডারদের নিয়ে যদিও শুরুতে খানিকটা খটকা লাগছিল যে তিনি কেন, তার ক্র্যাম্প হয়েছিল, বাট স্টিল তিনি ওভারে প্রথম বলে সিঙ্গেল নিয়ে অপোনেন্ট, মানে টেল এন্ডারদেরকে ঠেলে দিচ্ছেন খুররমের সামনে বা আবরারের সামনে। এইটুকু, ওই বিষয়টুকু ছাড়া এই পুরো দিনটাই আসলে লিটনময়। এখন লিটন কুমার দাসের এটা সেরা সেঞ্চুরি কিনা সেটা বোঝার উপায় কি? লিটন কুমার দাসের এটা চতুর্থ ক্যারিয়ার 100। আগে তিনি 3টা সেঞ্চুরি করেছেন। আমরা যদি একটু সেগুলোতে চোখ বলি, তাহলেই বোঝা যাবে যে এটি আসলেই সেরা কিনা। তার প্রথম সেঞ্চুরি এই পাকিস্তানের সঙ্গেই চট্টগ্রামে 2021-এ। লিটন কুমার দাসের টেস্ট অভিষেক 2015-তে, এবং 21 থেকে তিনি মোটামুটি, মানে আরো আগে থেকে 18 থেকে তিনি নিয়মিত হয়ে যান টেস্ট দলে, ওই 6-7 নাম্বার পজিশন গুলোতে, এবং 2021-এ এসে তিনি প্রথম সেঞ্চুরি দেখা পান, সেটা এগেনস্ট পাকিস্তান চট্টগ্রামে। এবং সেখানেও কিন্তু সিচুয়েশন খুব ভালো ছিল না, যেহেতু আপনি যখন 7 নম্বরে নেমে সেঞ্চুরি করবেন, তার মানে দলের টপ অর্ডারকে ভয়াবহভাবে ব্যর্থ হতে হবে। সেই ম্যাচেও সেটাই হয়েছিল। 49 রানে 4 উইকেট পড়ে গিয়েছিল। মুশফিকুর রহিমকে তিনি সঙ্গ হিসেবে পেয়েছিলেন লিটন কুমার দাস, এবং সে কারণেই ওই ইনিংসটা আসলে যতটা না মুশফিকুর রহিম কেন্দ্রিক, ততটা ঠিক লিটন কুমার দাসময় নয়। যেটা আজকে যেরকম অনেক বেশি লিটন কুমার দাসময়, মেহেদী হাসান মিরাজ কেন্দ্রিক নয়, ঠিক সেরকম ব্যাপারটাই ঘটেছিল। মুশফিক আসলে অন্য প্রান্তে মহিরু হয়ে খেলছিলেন, দারুণ ফ্লোতে ছিলেন, ডাবল সেঞ্চুরি পেতে পেতে পাননি। লিটন তাকে সঙ্গ দিয়েছিলেন এবং ক্যারিয়ারের প্রথম 100টা তুলে নেন, বাট ম্যাচটি পাকিস্তান হেরে যায়। দুঃখিত, ম্যাচটি বাংলাদেশ হেরে যায়। কিন্তু পরের সেঞ্চুরি পেয়ে যান আবার লিটন কুমার দাস, এবার অ্যাওয়ে সেঞ্চুরি তার ক্রাইস্ট চার্চে এগেনস্ট নিউজিল্যান্ড। সেটা একেবারেই ভুলে যাওয়ার মতো, কারণ ওটা শুধু ব্যক্তিগত পারফরমেন্স, ব্যক্তিগত ঝলক ছাড়া পুরো দলের পারফরমেন্স ছিল যাচ্ছে তাই। বাংলাদেশ ইনিংস ব্যবধানে হেরেছিল, লিটন কুমার দাস সেটা সেঞ্চুরি, একটা 50 করেছিলেন 2 ইনিংসে, বাট ডাজন্ট ম্যাটার। দলের
কোনো কিছুতে কোনো ইফেক্ট ফেলেনি যতটা ইফেক্ট এই ম্যাচে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সঙ্গে সেঞ্চুরিটা ফেলছে। থার্ড সেঞ্চুরি এগেন্স্ট শ্রীলঙ্কা, এবারে আসে মিরপুরে লিটন কুমার দাসের এই সেঞ্চুরিটা শ্রীলঙ্কার সঙ্গে, এবং এখানেও আসলে তার সেঞ্চুরি দলের জয় পরাজয়ে কোনো প্রভাব রাখতে পারেনি। 10 উইকেটে ম্যাচটি জিতেছে শ্রীলঙ্কা। সো আপনি যদি লিটনের ক্যারিয়ার বেস্ট সেঞ্চুরি কিনে এটা আসলে প্রশ্নাতীত ভাবে বলে দেওয়া যায় যে ইয়েস দিস ইজ হিজ বেস্ট সেঞ্চুরি। 26 রানে 6 উইকেট নেই। টেস্ট ক্রিকেট ইতিহাসে এরকম ঘটনা নেই যে সপ্তম উইকেট জুটিতে যখন 26 রানে বা 30 রান নিচে 6 উইকেট পড়ে যায় তখন সপ্তম উইকেট জুটি এসে 150 রান করে ফেলবে। সেই ঘটনাটাই ঘটিয়েছেন লিটন কুমার দাস এবং মেহেদী হাসান মিরাজ। মিরাজ চলে গিয়েছেন, লিটন কুমার দাস ছিলেন অবিচল তার মতো করে। মানে মনে হচ্ছিল না একটা সময় যে লিটন কুমার দাস সেঞ্চুরি হয়ে গেছে, টেল এন্ডার 7-8টা উইকেট পড়ে গেছে, এবার বোধহয় লিটন কিছু উড়োধুরো শট খেলে রান করে বাংলাদেশ ইনিংসটা শেষ করবে, কিন্তু সেটা কিন্তু হয়নি এবং এটাই ছিল আরো সারপ্রাইজিং। তিনি টেল এন্ডারদের নিয়ে আরো বেশি যতটা সম্ভব সময়, টেস্ট ক্রিকেট টাইম ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং হিয়ার, এবং সেটা লিটন কুমার দাস বুঝেছেন। সময়টা কাজে লাগে, যত সময় দীর্ঘ সময় ধরে ব্যাট করা যায়, পাকিস্তানি বোলারদের টায়ার্ড করা যায়, সেই কাজটা তারা করেছেন এবং সেটার সুফলও তারা পেয়েছেন। কিভাবে? খুররম পাকিস্তানের বেস্ট বোলার, তিনি কিন্তু নাইট ওয়াচার হিসেবে নেমেছেন এবং ওই যে টায়ার্ডনেস সারাদিনের সেটা আসলে তিনি তার ব্যাটিং এ, যদিও হাসান মাহমুদের বলটা অসাধারণ অসাধারণ একটা ডেলিভারি ছিল, বাট স্টিল অবশ্যই প্রতিপক্ষদের টায়ার্ড করে দেওয়ার একটা কৌশল টেস্ট ক্রিকেটে বহুল বহুল প্রচলিত এবং বাংলাদেশ সেই কৌশলটাই নিতে পেরেছে। এই মুহূর্তে তাহলে ম্যাচটা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে? অবশ্যই লিটন কুমার দাসের ক্যারিয়ার বেস্ট সেঞ্চুরি, মেহেদী হাসান মিরাজের অসাধারণ অসাধারণ আরো একটা ইনিংস, এবং এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছে পাকিস্তান যে লিডটা, এটা যদি এখন 150 ক্রস করে যায়, 200-র মতো, 150 থেকে 200-র মধ্যে একটা থাকবে বলে আমার মনে হচ্ছে, সেটাই কিন্তু একটা ডেঞ্জারাস লিড হতে পারে ফোর্থ ইনিংসে বাংলাদেশের ব্যাটারদের জন্য। বিকজ তাদের পেসাররা তো ভালো করছেনই, সঙ্গে তাদের একজন স্পিনার যোগ হয়েছেন, যদিও তাকে প্রথম ইনিংসে খুব সাবলীলভাবে খেলেছেন ইভেন হাসান মাহমুদ পর্যন্ত, কিন্তু আমার ধারণা তিনি পরের ইনিংসে ক্রুশাল হয়ে উঠতে চাচ্ছেন। তবে তার আগে পাকিস্তানকে থামাতে হবে, এবং আমার মনে হয় যে পাকিস্তানকে থামানোর জন্য কালকে যখন এখনো নাহিদ রানা বোলিং আসেনি এবং আমাদের দুই স্পিনার, তাদের উপর আসলে ডিপেন্ড করবে অনেক কিছু। মেহেদী হাসান মিরাজ প্রথম ইনিংসে 5 উইকেট পেয়েছেন, আমার ধারণা এই ইনিংসে সাকিব আল হাসান উইল বি বেস্ট বোলার ফর বাংলাদেশ, সেই সম্ভাবনাটা আছে এবং টার্গেটটা হবে বাংলাদেশের সামনে 150 থেকে 200-র মধ্যে একটা বলে আমার ধারণা, এবং সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটারদের জন্য ওটা হবে আরেকটা কঠিন অগ্নি পরীক্ষা ফোর্থ ইনিংসে পাকিস্তানি বোলারদের সামলে সেটা মোকাবেলা করা। তবে আমি যে বলছিলাম যে 3টা ফলাফল, এখন আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে 2টো ফলাফল, আইদার পাকিস্তানের জয় অথবা বাংলাদেশের জয়। আর ড্রর সম্ভাবনা এখন আসলে খুব কম, কারণ এখনো পুরো 2টো দিন আছে এবং 2টো ইনিংস আছে, যেখানে একটা ইনিংস এর মধ্যে 2টো উইকেট পড়ে গিয়েছে পাকিস্তানের। সো সব মিলে আরো একটা এক্সাইটিং ম্যাচ ফিনিশের অপেক্ষায় আছি এখন আমরা। বাংলাদেশ অবশ্যই ড্র করলেই সিরিজ, কিন্তু আমার মনে হয় জয়ের একটা দারুণ সুযোগ, পাকিস্তানকে টেস্টে হোয়াইট ওয়াশ করা হবে আরেকটা দারুণ দারুণ ব্যাপার। তো সবকিছু মিলিয়ে আসলে এই ম্যাচটাতে বাংলাদেশকে যেন টেস্ট ক্রিকেটের একটা অন্যরকম একটা বিজ্ঞাপন হয়ে থাকলো, যে কিভাবে টেস্ট ক্রিকেটের টেম্পারমেন্ট, ধৈর্য, কিভাবে ম্যাচের রং বদলাতে পারে, এবং সে সবগুলো বাংলাদেশ যেন টেমপ্লেট আকারে দেখিয়ে দিয়েছে। কারণ সাধারণত 26 রানে 6 উইকেট পড়ে যাওয়ার পর এইভাবে ঘুরে দাঁড়ানোর ইতিহাস বাংলাদেশ ক্রিকেটে খুব খুব কম। লিটন কুমার দাসের এইরকম ভাবে টেল এন্ডারদের দিয়ে একেবারে শেষ নিঃশ্বাস পর্যন্ত, যেটা বলে না, শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে যাওয়া, আরেকটা অসাধারণ ব্যাপার। মেহেদী হাসান মিরাজের ওই কন্ট্রিবিউশন, টেল এন্ডে প্রায় প্রত্যেকেরই কম বেশি কন্ট্রিবিউশন, হাসান মাহমুদের তো আমি বলবো অসাধারণ ব্যাট এবং বল হাতে সময় কাটছে। সবকিছু মিলে টেস্ট ক্রিকেটে জয় পরাজয়ের বাইরেও যে জিনিসগুলো থাকে, ছোট ছোট যে লড়াই, সেখানেও আসলে বাংলাদেশ জিতে গিয়েছে এই ম্যাচে এখন পর্যন্ত। সো এখন আমার মনে হয় একটা ফাইনাল স্ক্রিপ্ট রচনা চলছে এবং সেখানেই ভিক্টরির অপেক্ষায় আসলে বাংলাদেশ। সো হোপ ফর দ্য বেস্ট, অল দ্য বেস্ট টু আওয়ার টাইগার্স। বাই বাই।